দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৭৮,০০০ ছাড়িয়ে গিয়েছে। এখনো পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত ৭৮,০০৩ জন। ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ৩,৭২২ জন এবং মৃত্যু এই মুহূর্তে ভারতে করোনায় মৃতের সংখ্যাও ২,৫০০ ছাপিয়ে গেছে। মৃত ২,৫৪৯। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভারতে অবশ্য করোনায় সুস্থ হয়েছেন ২৬,২৩৫ জন। তবে যেহেতু এখনো পর্যন্ত আজ মে মাসের ১৪ তারিখ এবং এখনই আক্রান্তের সংখ্যা ৭৮,০০০ ছাড়িয়ে গিয়েছে, সেক্ষেত্রে চিন্তা বাড়াচ্ছে এই মুহূর্তে ভারতের করোনা পরিস্থিতি, উদ্বেগ বাড়াচ্ছে। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি দুজন চিকিৎসক রয়েছেন চিকিৎসক সুমন পোদ্দার, রয়েছেন চিকিৎসক জয়দীপ ঘোষ। জানতে চাইব প্রথমে ডক্টর পোদ্দারের কাছ থেকে যে এখনো পর্যন্ত আজ মে মাসের ১৪ তারিখ, তাতেই ৭৮,০০০ ছাড়িয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে মে মাস শেষ হওয়ার আগে ১ লাখ আমরা ছাড়িয়ে যাব আমাদের দেশে আক্রান্তের সংখ্যা। রীতিমতো আশঙ্কার একটা জায়গা, অর্থাৎ গ্রাফ এখনো পর্যন্ত ঊর্ধ্বমুখী। কোন জায়গায় পৌঁছচ্ছে? দেখুন, লকডাউন আমরা প্রথম দিকে যতটা ভেবে করেছিলাম সেটা স্ট্রিক্টলি তো প্রথমেই করতে পারিনি। যে কোনো কারণেই হোক 70% 60% সফল হয়েছিল। তার জন্যই কিন্তু এই গ্রাফটা উঠতে এত দেরি হচ্ছে। এখন যখন একটু একটু করে গ্রেডেড ওয়েতে ছাড়া হচ্ছে, তখন দেয়ার ইজ আ ক্যালকুলেটেড রিস্ক যে অবশ্যই সেক্ষেত্রেও কিন্তু আবার একটু একটু করে এটা বাড়ার চান্স থাকবে। লকডাউন তো পার্মানেন্ট সলিউশন নয়। লকডাউনের পরে ওই টাইমটুকুর ভেতরে আমাদেরকে নিজেদের প্রিপেয়ার করার টাইম। এবার যখন লকডাউনটা একটু একটু করে শিথিল হচ্ছে, সেই সময় অবশ্যই গ্রাফটা ঊর্ধ্বমুখী হওয়ার চান্স থাকছে। কিন্তু এই গ্রেডেড ওয়েতে খোলা, সেটা কতটা খোলা উচিত সেটা কিন্তু আর্থসামাজিক দিক এবং ডাক্তারি দিক, এই দুটো দিককে তুল্যমূল্য ব্যালেন্স করে সেই হিসেবে এগোতে হবে। কারণ ওই শ্যাম রাখি না কুল রাখি, সেই হচ্ছে ব্যাপার। একদিকে পেটে খিদে, অন্যদিকে প্রাণের ভয়। এই যদি চলতে থাকে তাহলে এক্সপেক্টেড মের এন্ড অথবা জুন মাসের প্রথম দিকে আমরা হয়তো একেবারে পিকে পৌঁছে যাব। ডক্টর ঘোষের কাছে একটু জেনে নিতে চাইবো। ডক্টর ঘোষ, এটা খুব ঠিক, ডক্টর পোদ্দার যেমন বললেন, শ্যাম রাখি না কুল রাখি এরকমই একটা পরিস্থিতি। তার কারণ অর্থনীতি সচল রাখতে গেলে ছাড় দিতেই হবে কিছু কিছু জায়গায়। আবার কিছু কিছু জায়গায় ছাড় দিলে দেখা যাচ্ছে আক্রান্তের সংখ্যা আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে। যেমন গত ৪ তারিখ থেকে, এ মাসেরই ৪ তারিখ থেকে যদি আমরা দেখি, কখনো ৩, ৩.৫, ৪ এর নিচে একবারই শুধু ২,৫০০-এর কাছাকাছি আক্রান্তের সংখ্যা ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছিল। এছাড়া ৩ থেকে ৪-এর মধ্যেই বারবার দেখা যাচ্ছে আক্রান্তের সংখ্যা রয়েছে গড়ে। এরকম একটা পরিস্থিতিতে খুবই আশঙ্কার কথা, খুব দ্রুতই হয়তো ১ লাখে পৌঁছে যাবে এদেশে আক্রান্তের সংখ্যা। কোনো কি উপায় নেই এই সূচক যেভাবে এগোচ্ছে সেই সূচককে কোনো জায়গায় আটকানোর? দেখুন, আটকানোর আলাদা করে তো কোনো উপায় নেই। যেই প্রথম থেকে যেই কথাগুলোই আমরা বলছিলাম, যে এই হাত পা ধোয়া, চোখে মুখে হাত না দেওয়া, বাড়িতে এসে স্নান করা, জামা কাপড় কাচতে দেওয়া, লোকের থেকে দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, এগুলোই যতটুকু আমাদের সাবধানতা অবলম্বন করার উপায় আর কি। এটা থেকে, জিনিসটা থেকে যতটা মানে প্রোগ্রেসটাকে স্লো করা যায়। দেখুন, ইভেন্চুয়ালি বাড়বে, অসুখটা বাড়বে এবং সত্যি কথাই ডক্টর পোদ্দারের কথার সাথে আমিও প্রায় একমত, যে আমারও ধারণা হয়তো মের এন্ডের দিকে বা জুনের শুরুর দিকেই মোটামুটি একটা পিকে পৌঁছবে আর কি আমাদের ডিজিজটা। এবং সেটা অস্বাভাবিক নয়। আপনি যে কথা হচ্ছিল অতনু, যে ১ লাখে খুব তাড়াতাড়ি পৌঁছবে, হ্যাঁ খুবই তাড়াতাড়ি পৌঁছবে, খুবই তাড়াতাড়ি। আপনি দেখে নিন, খুব তাড়াতাড়ি পৌঁছবে। ২-৩ দিনের মধ্যেই আমার ধারণা ১ লাখের কাছাকাছি পৌঁছে যাওয়ার কথা। বাট এটাই স্বাভাবিক। এটার মধ্যে কোনো আমি কোনোভাবে কি এটাকে পুরোপুরি আটকে দিতে পারতাম না। কারণ পারলেও প্রবলেম একটাই, সেটা হচ্ছে ইন দ্য লং রান, আমার শরীরে যদি ইমিউনিটি তৈরি না হয়, আমার সোসাইটির যদি ইমিউনিটি তৈরি না হয়, আমি একটা না একটা দিন বাড়ির বাইরে বেরোবো, একটা না একটা দিন আমি চোখে মুখে হাত দেওয়ার আগে হাত ধুতে ভুলে যাব। সো তখন ওই কন্টামিনেশনগুলো আমার শরীরে ছড়াবে। সো ইভেন্চুয়ালি এই অসুখটা বাড়তে থাকবে। এটার মধ্যে নতুন কোনো এটা আশঙ্কা ঠিক নয়, আমি বলবো এটাই হওয়ার আছে। এটা আমাদের মেনে নিতে হবে।
নিজেদের সাবধান যেটুকু রাখা সেটুকু হচ্ছে পার্সোনাল হাইজিন, মেডিকেল হাইজিন, রাস্তাঘাটে থুতু না ফেলা, যেটা ডেফিনেটলি আমরা খানিক দিন ধরে শুনছি, সবাই আশা করি খানিকটা হলেও সচেতন হয়েছেন। এইগুলো দিয়ে যতটা স্লো ডাউন করা যায় আর কি, কারণ আপনি এই 130 কোটি মানুষের মধ্যে যেই কথাগুলো ছড়াবেন, কিছু মানুষ ডেসপারেটলি সেই কথাগুলো মানবেন না, কিছু মানুষ নিয়ম করে মানবেন, কিছু মানুষ মানতে গিয়ে মাঝে মাঝে ভুলে যাবেন। তো এটা তো আমাদের ধর্ম, এটা আমরা করবই। সো করতে করতে অসুখটা ছড়াবে, মানে আমরা সবাই মেশিনের মতো হয়ে যাব আজ থেকে, একদম প্রত্যেকটা অক্ষরে অক্ষরে সেই রোবটের মতো চলবো, সেটা হবে না। ফলে অসুখটা বাড়বে, অসুখটা বাড়তেই হবে। কিন্তু ওই যে আশার কথা আপনি যেটা বললেন, যে এখনো তো 26,000 মতো ভালো হয়ে গেছে, অলরেডি সুস্থ হয়ে গেছে। তো এবার এই সুস্থতার হারও আমরা আস্তে আস্তে পাবো। তো আটকানোর আলাদা করে আমার কোনো উপায় নেই। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কিভাবে অন্যভাবে আটকাতে পারি জাস্ট এই প্রসেসগুলো ফলো করলে আমি হয়তো রেট অফ ডিজিজ স্প্রেড আর কি, সেটাকে খানিকটা হলেও কন্ট্রোলে আনতে পারি, তার বেশি কিছু নয়। ঠিক ডক্টর ঘোষ, কিন্তু এরই মাঝে আরো একটা আশঙ্কার কথা শোনাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এইচআইভির মতো পৃথিবীতে করোনাও থেকে যাবে, দুনিয়া থেকে করোনা নির্মূল হওয়ার সম্ভাবনা কম, এরকমই আশঙ্কার কথা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। এবং বলছে এবার থেকে এই করোনা ভাইরাসকে সঙ্গে নিয়েই বেঁচে থাকার উপায় জানতে হবে বিশ্বকে। এইচআইভির মতোই করোনাও থেকে যাবে, দুনিয়া ছেড়ে কোনোদিনই কোভিড-19 যাবে না, উদ্বেগ প্রকাশ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং বলা হচ্ছে ঠিক ইবোলা বা এইচআইভির মতোই এই ভাইরাসও বিশ্বে থেকেই যাবে। হুড স্বাস্থ্য পরিষেবা বিভাগের ডিরেক্টর মাইকেল রায়ান এরকম উদ্বেগ প্রকাশ করেছেন। ডক্টর সুমন পোদ্দারের কাছ থেকে আমি একটু জেনে নিতে চাইবো, ডক্টর পোদ্দার, তাহলে তো এর থেকে ভয়াবহ আর কিছুই হতে পারে না, যে থেকেই যাবে করোনা ভাইরাস, থেকে যাবে নোভেল করোনা ভাইরাস, থেকে যাবে, এবং সেই নোভেল করোনা ভাইরাস নিয়ে আমাদের থাকতে হবে। অর্থাৎ যে সতর্কতা এখন নিচ্ছি, এই সতর্কতা আজীবন তো নেওয়া সম্ভব নয়, তাহলে উপায় কি? দেখুন, ন্যাচারাল কোর্সে প্রত্যেকটা ভাইরাসের যে আউটব্রেক হয় বা এই প্যান্ডেমিক যেটা চলছে, ন্যাচারাল কোর্সে কিন্তু এটা আস্তে আস্তে ডাউনহিল হয়ে যাবে। এতটা যে ইনফেক্টিভিটি যে ভাইরাসের, সেই ভাইরাস এত তাড়াতাড়ি মিউটেট করছে, এতগুলো স্ট্রেন ডেভেলপ করে গেছে মাত্র 5 মাসের মধ্যে, তো অবশ্যই একটা চিন্তার ব্যাপার। কিন্তু এই ভাইরাসটা কিন্তু মনে রাখতে হবে, সংক্রমণ ক্ষমতা যতটা বেশি, মারণ ক্ষমতা ততটা নয়। তো এটা আস্তে আস্তে হয়তো অনেকটাই শেডেড অফ হয়ে যাবে, অনেকটাই কমে যাবে। কিন্তু এই জিনিসগুলো এই মুহূর্তে, একটু আগে যেটা আপনি বলছিলেন যে আমাদের 1 লাখ কত তাড়াতাড়ি পৌঁছবে বা যা কিছু, এগুলো কিন্তু বোঝা সম্ভব যখন আমরা অ্যাডিকুয়েট টেস্টিং এ যাব। এখনো আমাদের অ্যাডিকুয়েট টেস্টিং কিন্তু দিনে 1 লাখের জায়গায় পৌঁছয়নি। দিনে 1 লাখ কেন, সত্যি কথা বলতে আমাদের যদি গোটা পপুলেশনের একটা রিপ্রেজেন্টেবল এরিয়া, রিপ্রেজেন্টেবল মানে প্রপোর্শন, সেটাকে যদি আমাদেরকে করতে হয়, টেস্ট করে নিতে হয়, তাহলে দিনে অন্তত 3 থেকে 4 লাখ করে টেস্ট করা উচিত, যেটা আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। যেহেতু সম্ভব নয়, তাহলে পুরো যেহেতু পপুলেশনকে আমি এভাবে কভার করতে পারছি না টেস্টিং এর আওতায়, তাহলে আমাদেরকে ওয়ে আউট কি? ওয়ে আউট একটাই, আমাদের তো আর সবকিছু পেটে খিল দিয়ে বসে থাকতে পারবো না। তাই গ্রেডেড ওয়েতে ধীরে ধীরে আমাদেরকে বাইরের জীবিকাতে বেরোতে হবে, আস্তে আস্তে আমাদের ইকোনমিক সিচুয়েশনটাকে ঠিক করতে হবে। কিন্তু এটাও মনে রাখতে হবে, যদি আমাদের দেশে এটা এরকম ভাবে চলতে থাকে, বাকি বিশ্ব থেকে, বাকি অন্যান্য দেশ থেকে কিন্তু আমাদের দেশকে তখন একটা আইসোলেটেড একটা পকেট হিসেবে না ধরে বসে, যে এরা এখনো করোনাটা চাষ করে চলেছে, এখনো পর্যন্ত করোনা কন্টেইন করতে পারেনি, যেখানে বাকি দেশগুলোর পপুলেশন অনেক কম হওয়াতে তারা কম্পারেটিভলি তাড়াতাড়ি সেটাকে হয়তো কন্টেইন করে ফেলবে। এবং তখন দেখা যাবে যে আমাদের যে বিজনেসের কথা আমরা বলছি, হয়তো আইটি সেক্টর ফ্লারিশ করবে, কিন্তু বাকি যেগুলো লেনদেন, আদান প্রদান, ইম্পোর্ট এক্সপোর্ট, সেই জায়গাতে হয়তো আবার এফেক্ট করতে পারে। তো সবদিকই ভেবেচিন্তে চলতে হবে, এখনই ফাইনাল আনসার দেওয়ার মতো জায়গা নয়। যেমন এই ভাইরাস ধীরে ধীরে তার গতি প্রকৃতি বদলাচ্ছে, সেই অনুযায়ী যেমন ভাবে যে জিনিস আমরা পাচ্ছি, সেই অনুযায়ী স্টেপ অ্যাকর্ডিংলি। এই মুহূর্তে প্রয়োজন গ্রেডেড ওয়েতে একটু একটু করে বাইরের মানে যে আমাদের জীবিকার জন্য বেরিয়ে পড়া, সেটা একটু একটু করে দরকার। কিন্তু অবশ্যই সেটা স্বাস্থ্যকে মানে কি বলবো, মানে স্বাস্থ্যকে বিপদে ফেলে নয়।
কিছু কিছু জিনিস নিয়ার নর্মাল এরপরে হবে, কিন্তু নতুন নতুন অনেক কিছু আমাদের জীবনযাত্রার ভেতরে ঢুকে যাবে। যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে এখন হ্যান্ড স্যানিটাইজার বা মাস্ক এগুলো চলে আসবে। এই মাস্কের কথাতে উঠলে একটা কথা বলি, বিভিন্ন জায়গাতে মাস্কের প্রচুর কালোবাজারি হচ্ছে। সরকারি নিয়ম বাধা আছে যে এক একটা মাস্কের নির্দিষ্ট কত টাকা দাম হতে পারে। সেই জায়গায় কমন সার্জিক্যাল যে 3 প্লাই মাস্ক কোথাও 25 টাকা 30 টাকা বিক্রি হচ্ছে, এটা কিন্তু একদম কাম্য নয়। এই কালোবাজারিটার দিকে কিন্তু দেখতে হবে। ঠিকই। এবং আমি ডক্টর ঘোষের কাছে একটু জেনে নিতে চাইবো, যে উদ্বেগের কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর মাইকেল রায়ান বলছেন, সেই উদ্বেগের ছবি তো আমরা আগেও দেখেছি। কারণ ইউহান প্রদেশে গত বছর 2019-এর ডিসেম্বর থেকে যখন প্রথম কোভিড-19 শুরু হয়, তারপর মাঝখানে অনেক দিন চলে যাওয়ার পর দেখা গেল নতুন করে আবার সেই উহান প্রদেশেই কোভিড-19 পেশেন্ট। অর্থাৎ কোনোভাবেই যাওয়ার নয়, এই আশঙ্কাটা থেকেই যাচ্ছে যে কোনোভাবেই নির্মূল হবে না। অতনু, এটা ঠিক আশঙ্কা নয়, এটাই বাস্তব, এটাই হবে আর কি। আমি প্রথমটা এর আগে যেই কথাটা হচ্ছিল সেটাকে একটু চেঞ্জ করতে চাইবো আর কি, যে কথাটা যে এইচআইভির মতো বা ইবোলার মতো অসুখটা আমাদের মানে জগতে থেকে যাবে পৃথিবীতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে। থেকে যদি আমি একটু অন্যভাবে বলি যে এটা ডেঙ্গুর মতো থেকে যাবে, এটা ম্যালেরিয়ার মতো থেকে যাবে, তাহলে অন্তত হ্যাঁ না, আমি বলছি যে তাহলে হয়তো আমাদের মানে ভয়টা কম লাগবে। আমরা তো শুনে তো খুব ভয় পেয়ে যাচ্ছি কথাটা শুনে, যে এইচআইভির মতো বাবা থাকলো কি হলো আমার আর কি। সো মানে এইচআইভি না ধরে আমি যদি জিনিসটাকে ম্যালেরিয়ার মতো ধরি, এরকমই সেম অসুখ, আমরা এটাকে চিরকাল শুনতে থাকবো, এই অসুখটা থাকবেই আমাদের মধ্যে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। যেমন আমরা ধীরে ধীরে ম্যালেরিয়ার সাথে নিজেদের অ্যাডজাস্ট করে নিয়েছি, আমরা যেমন ডেঙ্গুর সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি, এটার সাথেও আবার অ্যাডজাস্ট করে নেব। এর মাঝখানে কিছু লোকজনকে আমরা হারাবো, এটা সত্যি। সেটাকে যতটা কম রাখা যায় সেটাই আমাদের ডাক্তার হিসেবে চ্যালেঞ্জ, আমরা সেটাকে কিভাবে করতে পারি। কিন্তু এটার মধ্যে আশঙ্কা নয়, এটাই হবে অতনু, যে আমরা এই অসুখটা সাথেই বাঁচতে শিখে যাব এবং এই অসুখটা আমরা শুনবো। উহানে যেটা হলো আর কি, যে আবার সেকেন্ড একটা ওয়েভ এলো, এটাই এক্সপেক্টেড ছিল। মানে এটা আজ থেকে হয়তো 5 বছর বাদেও আবার আপনি শুনবেন ওয়ানে পাওয়া গেছে 1টা বা 2টো পেশেন্ট বা 10টা পেশেন্ট, তখন আমাদের জিনিসটা আর আশ্চর্য করবে না, কারণ আমরা এই অসুখটা সম্পর্কে তখন অন্তত অ্যাডজাস্টেড হয়ে গেছি। যে আমাদের এখন যেই পরিমাণ ভয় থাকছে অসুখটা নিয়ে, তখন অতটা থাকবে না। এই প্রসঙ্গে যদি আমি ইউএস এর কথা বলি, দেখুন ইউএসএ তো একটা সময় ভয়ঙ্কর হারে বাড়তে শুরু করেছিল। আমরা সবাই রোজ ইউএসএ নিয়ে খবর পড়তাম, খবর শুনতাম, কি হচ্ছে, দেশটার কত লোক আক্রান্ত হলো, কত লোক মৃত্যু হলো। একটা টাইমের পর কিন্তু ব্যাপারটার সাথে আমরা অ্যাডজাস্টেড হয়ে গেলাম, যে আমরা বুঝলাম যে এই অসুখটা এরকম ভাবেই বাড়বে, কিন্তু আবার কমেও যাবে। তার মধ্যে হ্যাঁ, ওদের হয়তো মৃত্যু একটু বেশি হারে হয়েছে, বাট সেটুকু না হলে ভালো হতো। বাট এগেইন মানে ওটুকু আমরা মেনেই নেব, মানে এটাকে নিয়েই চলতে হবে, মেনে নিয়েই চলতে হবে। আবার দেশের অর্থনীতিতে চাঙ্গা করতে প্রধানমন্ত্রী দাওয়াই স্বদেশী আত্মনির্ভরতা, কিন্তু ওষুধের ক্ষেত্রে এই স্বদেশী আত্মনির্ভরতা কি আদৌ সম্ভব, তা নিয়েও কথা বলবো আমরা। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ঘোষ, রয়েছেন ডক্টর পোদ্দার। একটা বিরতির পর সঙ্গে থাকুন। দেশের অর্থনীতি চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দাওয়াই স্বদেশী আত্মনির্ভরতা, কিন্তু দেশের ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি তাতে আবার সিঁদুরে মেঘ দেখছে। কারণ ভারতে ওষুধ তৈরির 70% কাঁচামালই আসে চীন থেকে, এবং তথ্য বলছে গুরুত্বপূর্ণ ওষুধের মধ্যে 200-রও বেশি ওষুধের কাঁচামাল চীন থেকে আমদানি করা হয়। এবং প্রতি বছর এই চীন নির্ভরতা বাড়ছে। 25 বছর ধরে ওষুধ তৈরিতে চীনের উপর নির্ভর করে রয়েছে ভারত। 1980-তে 30% ওষুধ তৈরির কাঁচামাল আমদানি করা হতো, এবং তারপর থেকে ধাপে ধাপে বাড়ছে। ঠিক 10 বছর পর 1990-এর পর থেকে চীনের বাজার দখল, পুরো বাজারই প্রায় দখল করে নেয় চীন। এবং 2016-এ 56% ওষুধ তৈরির কাঁচামাল আমদানি করা হতো, আর এখন যা হয়েছে 70%। সরাসরি ডক্টর সুমন পোদ্দার রয়েছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে একবার কথা বলবো। ডক্টর পোদ্দার, তাহলে এই ওষুধের ক্ষেত্রে স্বনির্ভরতা কি কোনোভাবেই বা আত্মনির্ভরতা কোনোভাবেই কি সম্ভব নয়? 70% কাঁচামাল বা উপাদান, ওষুধ তৈরির উপাদান তো চীন থেকে আসছে। হ্যাঁ, সেটা আসতো। আমরা তো দেখুন, যে কোনো ইন্ডাস্ট্রি তো একটা লাভের উপরে তো ডিপেন্ড করে। তো চীন ওখান থেকে যখন একটা চিপে যখন কোনো কিছু সাপ্লাই করবে, তখন স্বাভাবিকভাবেই সারা বিশ্ব সেদিকেই তাকাবে। তো সেটা আসতো, কিন্তু আসতো মানেই সেটা নিয়ে চলতে হবে এরকম ব্যাপার নেই। এখন আমাদের দেশে অনেক কিছুই মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। তো যদি আস্তে আস্তে আমাদের নিজস্ব ভাবেই যদি কাঁচামাল আমরা নিজেরা সরবরাহ করতে পারি, নিজেদের জায়গাতেই যদি তৈরি করতে পারি,
দেন ওয়াই নট। অবশ্য সেটা হতে একটু টাইম লাগবে, হয়তো দেখা যাবে জিনিসপত্রের দাম হয়তো সাময়িকভাবে একটু বাড়বে, কিন্তু সেটা কিছুটা মেনে নিয়ে আস্তে আস্তে চীনের ওপর নির্ভরতাটা দূর করে, যদি নিজের ওপর, শুধু চীন কেন, যে কোনো অন্যান্য দেশের ওপর নির্ভরতা দূর করে যদি নিজেরটা নিজেদের তৈরি করতে পারি, সেটা সবসময় তো ভালো, স্বয়ংসম্পূর্ণ হয় তো ভালো। একটা এফেক্ট আসবে, কিন্তু সেটা খুব সাময়িক বলেই মনে হয়। ডক্টর ঘোষ, যে পরিমাণ ওষুধ প্রয়োজন হয় এই 133 কোটির ভারতের, সেই ওষুধ যে তৈরি হয় তার 70% উপাদানই চীন থেকে আসে। সুতরাং এক লপ্তে এতটা ওষুধের উপাদান রাতারাতি তো সম্ভব নয়, কিছুটা সময় লাগবে। ডক্টর পোদ্দার বললেন, আদৌ কতটা বাস্তবসম্মত, কতটা সম্ভব পুরো পরিকাঠামোটাই আমাদের দেশে তৈরি করা? দেখুন, মানে এই ব্যাপারে আমার জ্ঞান সত্যিই খুব কম, কিন্তু আমি আশা করব সাধারণ নাগরিক হিসাবে যে এটা যতটা তাড়াতাড়ি হয় ততই ভালো। এটা একদিন না একদিন হলে সব থেকে খুশির খবর। আমরা 70% কাঁচামালের জন্য যদি একটা দেশের উপর, আমাদের অন্য দেশের উপর নির্ভর করতে হয়, সেটা যদি আমরা তৈরি করতে পারি, হতে পারে এটা 5 বছর, হতে পারে এটা 50 বছর লাগলো, কিন্তু যদি কোনো একটা দিন এমন হয় যে সত্যি 100% কাঁচামাল আমরা আমাদের দেশেই উৎপাদন করতে পারছি এবং আমাদের অন্য কোনো দেশের উপর নির্ভর হতে হচ্ছে না, আমি ভারতবাসী হিসাবে, সত্যিকারের একজন নাগরিক হিসাবে প্রচণ্ড গর্ববোধ করব। এবং প্রবাবলি আমরা সেটা চাই, শুধু এই ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে যেগুলোতে আমাদের অন্যান্য দেশের উপর নির্ভর করতে হয়। একদিনে পাল্টাবে না, ইনিশিয়ালি কিছু খরচ বাড়বে, বাট সেগুলো তো মানে লং রানে কিছু লাভের কথা ভাবলে কিছু আমাদের স্যাক্রিফাইস করতেই হয়। প্রবাবলি আমরা সেটুকু করব, সবাই রাজি থাকবো। আশা করা যায় যে এটা কোনো একটা দিন হবে এবং সেটা দিন আমাদের জন্য সবার খুব আনন্দের এবং গর্বের দিন হবে আর কি, যে আমরা ওষুধের জন্য অন্তত আর কারোর উপর নির্ভরশীল হলাম না। এবং এটা সত্যি, আমাদের দেশে কিন্তু ওষুধের দাম যথেষ্টই কম, মানে কিছু কিছু ওষুধের দাম একটু বেশির দিকে এখনো নতুন যেই ওষুধগুলো সেগুলো রইলেও, আমরা যদি বাকি বিশ্বের তুলনায় হিসাব করি তাহলে কিন্তু আমাদের দেশে অলরেডি ওষুধের দাম অনেকটাই কম। আমি জানি যে লোকজনের কষ্ট হয়, আমাদের যা রোজগার, আমাদের যা বাড়ির পরিকাঠামো আর কি পুরোটাতে, তাতে সেইটুকুও খরচ করাটা যথেষ্ট কষ্টের আর কি আমাদের জন্য। কিন্তু এইটুকু আমি সবাইকে বলতে চাইবো যে বাকি বিশ্বের তুলনায় কিন্তু আমাদের দেশে ওষুধের দাম সত্যিই কম। সো আরেকটু যদি বাড়ে ইনিশিয়াল ফেজে, এবং সেটার জন্য যদি লং রানে আমি দেখতে পারি যে আমাদের দেশ নিজের ওষুধ পুরোপুরি নিজে তৈরি করলো, এটার থেকে তো ভালো কিছু হবে না। বিতর্ক থাকবে, আমি আবার বলছি যে আমি জানি না এটা কবে সম্ভব, আদৌ কোনোদিনও পুরোপুরি সম্ভব হবে কিনা, কিন্তু আমি তো একজন নাগরিক হিসাবে অবশ্যই মানে এই দিনটার দিকে তাকিয়ে থাকবো। ডক্টর পোদ্দার, খুব সংক্ষেপে জেনে নিতে চাইবো, যেহেতু এত বড় দেশ এবং প্রচুর পরিমাণে ওষুধের চাহিদা এখানে, তার 70% যে চীন থেকে আসছে, এটা একদিনে তো হয়নি, প্রায় 40 বছর ধরে এই চীন নির্ভরতা তৈরি হয়েছে, আস্তে আস্তে বেড়েছে। সেখান থেকে একেবারে সরে গিয়ে বা ধীরে ধীরে সরে গিয়ে নতুন পরিকাঠামো, আমাদের দেশেই পুরো পরিকাঠামো তৈরি করতে ঠিক কতটা সময় লাগতে পারে, কি মনে হয় আপনার? সময় তো ডেফিনেটলি লাগবে, কিন্তু দেখুন, আমরা যেমন মাস্ক পরতে অভ্যস্ত ছিলাম না, এখন যখন প্রাণের দায় পড়েছে তখন আমরা কিন্তু মাস্ক পরতে শিখেছি। আমরা কিন্তু হাত ধুতে জানতাম না ভালো করে, এখন কিন্তু প্রাণের দায়ে সেটা শিখেছি। এটাও কিন্তু আমাদের প্রাণেরই দায়। যদি একটা দেশের উপরে এতটা নির্ভর করতে হয় এবং সেই দেশ যদি আমাদের খুব বেশি সহযোগিতা না করে, তাহলে কিন্তু আমাদের নিজেরটা নিজেকে বাঁচতে হবে। তো সেটা 5 বছর লাগুক কি 10 বছর লাগুক, সেটা সময় বলবে। এবং সরকারি দিক থেকে কিছুটা হয়তো এ নিয়ে ভাবনা চিন্তাও হবে, সেটা এই মুহূর্তে এইভাবে বলার মতো জায়গায় আমি নই, আই এম নট এক্সপার্ট অন ইট। কিন্তু এটা ঠিক যে যেভাবেই হোক, আমাদের যদি মেজর লায়ন্স শেয়ার যদি কাঁচামাল যদি আমাদের দেশেরই হয়, তার থেকে ভালো কিছু হতে পারে না। নতুন করে নতুন ভাবে জিনিসগুলোকে আমাদের তৈরি করে নিতে হবে। সাডেনলি তো সম্ভব নয়, বাট ইয়েস, ইট ইজ পসিবল, উইথ টাইম, উইথ ডিফিকাল্টি, কিন্তু ডেফিনেটলি এটা সম্ভব। ধন্যবাদ ডক্টর পোদ্দার। ডক্টর সুমন পোদ্দার এবং ডক্টর জয়দীপ ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। আপাতত এ পর্যন্তই, ছোট্ট একটা বিরতি।